আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন ঋতু। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় সুনামগঞ্জে কৃষকদের মাঝে স্বস্তি ফিরছে। গত 4 দিন ধরে রোদ থাকায় ধান কাটা মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন কৃষকরা। এরই মধ্যে কিছুটা কমেছে সুরমা নদীর পানি, তবে শ্রমিক সংকটের কারণে এখনো অনেক হাওরে পাকা ধান কাটার বাকি আছে। জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাওলাদার জানান, সুনামগঞ্জে আগামী 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এদিকে এখনো পর্যন্ত হাওরে 82 ভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। হাওরের ধান কাটার বিষয় জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, হাওরের ধান কাটার চিত্র কেমন দেখছেন এবং কৃষকরা কি বলছেন সেখানে? আবহাওয়া পরিস্থিতি জানাবেন। আমি তো ধন্যবাদ। আপনি জানেন যে 3 দিন যাবৎ আমাদের হবিগঞ্জের আবহাওয়া অনেকটাই ভালো, রৌদ্র আকাশ। এই আকাশে কৃষকদের যে মারাই করা ধান ছিল সেই ধান নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন। আর যেমনটা বলছিলেন যে হাওরের ধান কাটা নিয়ে, হাওরের ধান কাটার বিষয় হচ্ছে যে কৃষি বিভাগ যেটা জানিয়েছে যে হাওর অঞ্চলে যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো তারা এ পর্যন্ত 73% ধান তারা কাটতে সক্ষম হয়েছে এবং নন হাওর এলাকায় প্রায় 43% ধান তারা কাটতে পেরেছেন। বাস্তবে হচ্ছে যে আসলে হাওর অঞ্চলের যে ধানগুলা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, এগুলা কোনো অবস্থায় আর কাটা সম্ভব হবে না বলে কৃষকরা বলছিলেন। আমি আপনাকে বলে রাখি যে কৃষি অফিস আজকে যে তথ্যটা দিয়েছে, তারা 3 ক্যাটাগরিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করছেন এবং প্রথম যে খ ক্যাটাগরি রয়েছে তাদেরকে 7,500 টাকা এবং 20 কেজি চাল যে মাসিক দিবে সেটা কৃষি বিভাগ জানিয়েছিলেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজকে আসলে হবিগঞ্জের যে নদ নদী রয়েছে প্রত্যেকটা নদ নদীর পানি কমতে শুরু করেছে। গতকালকে থেকে কোনো ধরনের পানি বৃদ্ধি হয় না, কিন্তু হাওরের পানিটা অনেকটাই বেড়ে চলেছে। কৃষকরা যেমনটা জানিয়েছিলেন যে হাওর ধানগুলা এখনো উঁচু এলাকায় রয়েছে, সেই ধানগুলা কাটতে যেয়ে তাদের পানি বাড়ছে। এবং আপনাকে জানিয়ে রাখি হবিগঞ্জের যে বর্তমান পরিস্থিতি, যে ধান যে উঁচু এলাকায় ধানগুলা রয়েছে, ধানগুলা কাটার জন্য যে শ্রমিক প্রয়োজন ছিল মূলত এখন পর্যন্ত আসলে কৃষক তাদের যে শ্রমিক সংকট সেটাই এখন পর্যন্ত তারা ভুগছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল বারবার যে হবিগঞ্জের যে বিভিন্ন চা বাগান রয়েছে, ইটভাটা রয়েছে এবং বালুমহল রয়েছে, সেই বালুমহল থেকে শ্রমিক দিয়ে কৃষকদেরকে সহযোগিতা করবেন, কিন্তু বাস্তবে কৃষকরা এই ধরনের কোনো সহযোগিতা পাচ্ছেন না। আমি তো এই ছিল হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ওয়াকফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং এর আয় থেকে জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। এ সময় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক আন্দোলনে হওয়া শহীদদেরকে যারা উপহাস করেছে তাদেরকেই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জিয়া শিশু কিশোর সংগঠনের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গায়ের জোরে 3টি নির্বাচনে তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দমভক্তি করা হয়েছে তাতে মুক্তিযুদ্ধ ম্লান হয়েছে। এই সংগঠন এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছে। এই সংগঠন গত পতিত গণহত্যাকারী এবং গায়ের জোরে 3টা নির্বাচনে
তথাকথিত বিজয়ের মাধ্যমে যে দম্ভক্তি করেছে তা আমাদের মুক্তিযুদ্ধকে ম্লান করেছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে উপহাস করেছে। দিন দিন হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকারে রূপ নিচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট 27 শিশুর মৃত্যু হয়েছে। গত 2 মে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে 9 মাসের ছেলে শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। শিশুটি গতকাল দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও 40 শিশু ভর্তি হয়েছে এবং হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে 94 শিশু। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, হামে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, এই বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? হাম রুবেলা টিকা কার্যক্রম চলমান থাকলেও কিন্তু কিছুতেই হামের ভয়াবহতা কিন্তু কমছে না ময়মনসিংহে। আমি যদি বলি যে এই মে মাসের শুরুতে অর্থাৎ গত 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 7 শিশু মারা গেছে। প্রথম দিন মারা গেছে 2 জন এবং দ্বিতীয় দিন মারা না গেলেও পরের 5 দিন কিন্তু 5 শিশু মারা গেছে। এবং যে শিশুগুলো মারা গিয়েছে তাদের মধ্যে কিন্তু ময়মনসিংহ জেলার রয়েছে 3 জন, অর্থাৎ ফুলপুর, নেত্রকোনা এবং এই ঈশ্বরগঞ্জের 3 জন শিশু ছাড়া ময়মনসিংহ জেলা বিভাগের এবং বিভাগের বাইরে থেকেও শিশু রয়েছেন 4 জন। এর মধ্যে নেত্রকোনার কলমাকান্দার রয়েছে 1 জন, জামালপুরে ইসলামপুরের রয়েছে 1 জন, মধুপুর টাঙ্গাইলের মধুপুরে রয়েছে 1 জন এবং কিশোরগঞ্জের কিন্তু 1 জন রয়েছে এই হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় হাম আক্রান্তে মারা যাওয়ার মধ্যে। অর্থাৎ এই হাসপাতালটিতে কিন্তু এই অঞ্চলের বড় স্বাস্থ্য সেবার বড় স্বাস্থ্য হওয়ার কারণে কিন্তু ময়মনসিংহ বিভাগ এবং বিভাগের বাইরে থেকেও কিন্তু এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসে মানুষ। এবং এই কারণে কিন্তু এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে 64 শয্যার এবং 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু রয়েছে এই হামের চিকিৎসায়। তবে ডাক্তাররা বলছে যে হামের প্রাদুর্ভাব দেখা দিলে বা হামের সিমটম দেখা গেলে তাকে আইসোলেশনে রেখে কিন্তু চিকিৎসা করা, যেহেতু হাম একটি ভয়াবহ সোয়াচের তাই, এবং যদি মারাত্মক কিছু হয়ে যায় তাহলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এই আমরা আশা করছি দ্রুতই হামের প্রাদুর্ভাব কমে আসবে এবং এর একটি সঠিক সমাধান বের হবে। ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য মোহাম্মদ ইমন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোর 6টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার সমিলের সামনে কে বা কারা গুলি করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত ইউপিডিএফ সদস্য পানছড়ি উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, ভোরে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।